কথাটা বলে তারেক নেওয়াজ শ্বাস নেয়। বেশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, এরপর আরেকদিন গিয়েছি, হঠাৎই আমার সামনে ভাতের থালা উল্টে এসে পড়ে। আমি অবাক হয়ে দেখলাম, মাইরা টেবিলে বসে আছে, আর ওর সৎ বাপ নামে যা নো মেয়েটার মুখ থেকে খাবার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে। সেদিনের কারণ শুনেছিলাম, ওই পশুর নাকি খাবার কম পড়বে, মাইরা তার আগে খেতে বসায় এমন করেছিল। মাইরা সেদিনও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিল। আমি মাইরাকে দেখতে গিয়ে একদিন একভাবে তোত্তা চা রি ত হতে দেখতাম মেয়েটাকে। এজন্যই ইরফানকে এত করে বলতাম বিয়েটা করে নিতে। মাইরার মা আমার হাতে পায়ে ধরত আমার ছেলেটার সাথে যেন বিয়ে দিয়ে মেয়েটাকে ওই যা ননা থেকে নিয়ে আসি। কিন্তু আমি কি করব, এত নিরুপায় ছিলাম, ইরফানকে শুধু বলতেই থাকতাম। কিন্তু ও তো রাজি হতো না। মাঝে মাঝে ভাবতাম অন্য ছেলে দেখে বিয়ে দিই, কিন্তু মেয়েটাকে দেখে এত মায়া লাগে, আমি যেন তার বাবা হওয়ার লোভ সামলাতে পারিনি। আমার বন্ধুর রেখে যাওয়া শেষ স্মৃতিও। কথাগুলো বলে তারেক নেওয়াজ আবারও থামে, গলা জড়িয়ে আসে। আবারও বলে, ইরফানকে শেষমেশ রাজি তো করাতে পেরেছি, কিন্তু কখনো বুঝিনি মেয়েটাকে এখানে এসেও এভাবে মার খেতে হবে। যদি জানতাম তবে সত্যিই মাইরাকে আমার মেয়ে করে আনার দুঃসাহস দেখতাম না। কথাগুলো বলে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন, যেখানে হাজারো আক্ষেপ জমানো। এরপর আবারও বলে, একদিন মাইরার সাথে রাস্তায় দেখা হয়। মেয়েটি খালি পায়ে মাথা নিচু করে একা একা হাঁটছিল। আমি ডাকলে আমাকে সালাম দেয়। মেয়েটির মুখ একদম শুকনো ছিল। বিকাল ছিল তখন। আমি মাইরাকে জিজ্ঞেস করলাম, খেয়েছে কি না? মাইরা হেসে বলে, হ্যাঁ খেয়েছি আঙ্কেল, পেটে জায়গা নেই একদম। তুমি জানো, সেদিন ওকে যেই দেখবে সেই বলবে মেয়েটি সারাদিন না খেয়ে আছে। অথচ মুখে কি নিদারুণ হাসি ফুটিয়ে মিথ্যে বলে দিল। আমি বলেছি, মিথ্যে বলছে তুমি। মাইরার মুখ মলিন হয়ে যায়। মেয়েটা মাথা নিচু করে নেয়। আমি জিজ্ঞেস করলাম, কেন না খেয়ে আছে? মাইরা হেসে উত্তর দিয়েছিল, এটা তো নতুন নয় আঙ্কেল, তাছাড়া আমার অভ্যেস আছে। আমি যখন বললাম, তুমি কি মাঝেই মাঝেই এমন না খেয়ে থাকো? ও কি যে একটা ভারী উত্তর দিয়েছিল হেসে। কথাটা বলে তারেক নেওয়াজ বেশ অনেকক্ষণ চুপ থাকে। এরপর ভারী গলায় বলেছিল, যারা 3 বেলা খেতে পায়, তারা তো ভাগ্যবতী হয় আঙ্কেল। তুমি বুঝতে পারছো রুমা, ওই মেয়েটা 3 বেলা কখনো খেতে পায়নি। যারা 3 বেলা পেট ভরে ভাত খায়, মাইরা তাদের ভাগ্যবতী ভাবে। এই মেয়ের গায়ে তোমার ছেলে দিনের পর দিন হাত তোলে। মেয়েটা এত কিছুর পরও সৎ মায়ের একটুখানি ভালোবাসা পেয়ে বলতো, সে অনেক ভাগ্যবতী। এমন মা কয়জন পায়? সে তার সৎ বাবার মার খেয়ে ভুলে যেত, অবজ্ঞা অপমান সব ভুলে যেত। তার সৎ মায়ের হাতে কখনো মার খায়নি যে, সৎ মা আদর করত যে, তাই সে সব ভুলে থাকত। আমার বন্ধুটার উপর খুব রাগ আর অভিমান বুঝলে, ওর বউয়ের সাথে যেই আচরণগুলো করত, মাইরা সন্তান হয়ে বাপের পাপের শাস্তি বোধহয় পেয়েছে জীবনে। মাইরার দাদির সাথে আমার সম্পর্ক ভালো ছিল, মায়ের মতো একদম। সে মাইরাকে মাইরার মায়ের জীবন কাহিনী শুনিয়েছে। ওর মায়ের কাহিনী আরও করুন, সেসব বলে শেষ করা যাবে না। ভদ্রমহিলা মাইরাকে পেটে নিয়ে যে অত্যাচারগুলো সহ্য করেছে, ওসব ভাবলেও এত লাগে। সেই কাহিনী শুনে মাইরা নাকি সেদিন খুব কেঁদেছিল, একটু পর পর জ্ঞান হারাচ্ছিল। ওর মা আমাকে বললে আমি মাইরাকে ডক্টর দেখাই। ডক্টর বলেছিল, মেয়েটার ব্রেইনের উপর খুব চাপ পড়েছে, তাই এমন। আমি নিজেই ওষুধ কিনে বেশ অনেকদিন মেয়েটির চিকিৎসা করাই। তুমি কি বুঝতে পারছ, মেয়েটা যেই কাহিনী শুনে পাগল হতে বসেছিল, বিয়ের পর তার সেই মায়ের কাহিনী তার নিজের সাথে রিপিট হতে দেখেছে। ইরফানের এত জঘন্য ব্যবহার ওর মনে প্রভাব ফেলেনি? এখন ইরফান ওর সামনে চাঁদ সূর্য এনে দিলেও ওর মনে ধরবে সেসব? আমি প্রথমেই বুঝেছিলাম, মাইরা ইরফানের সাথে স্বাভাবিক হতে পারবে না, তাই ডিভোর্সের কথা বলতাম। কিন্তু কখনো কখনো স্বার্থপর হয়ে ভাবতাম, মেয়েটা আমার কাছেই থাক। ও কখনো বাবার ভালোবাসা পায়নি, আমি ওকে একটু বাবা হয়ে ভালোবাসি। ইরফানও মাইরাকে মেনে নিচ্ছে মনে হলো। সব মিলিয়ে ভাবলাম মাইরা হয়তো একটা স্বাভাবিক জীবন পাবে। কিন্তু না, তোমার ছেলের দ্বারা এসব হবে না। আমি মেয়েটাকে একটা সুস্থ জীবন দিতে পারলাম না, একটু সুখ এনে দিতে পারলাম না। তারেক নেওয়াজ কথাগুলো বলে তার ঝাপসা চোখজোড়া মুছে নিল। রুমা নেওয়াজ বিস্ময় চোখে চেয়ে রইল তারেক নেওয়াজের পানে।
ওইটুকু মেয়ের জীবন এমন, মেয়েটিকে দেখে একটুও বোঝা যায় না। রুমা নেওয়াজের চোখ কখন যে ভিজে উঠেছে সে নিজেও টের পায়নি। ইরফান বেশ কিছুক্ষণ তার বাবা মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে কিছু পা বাড়াতে নিলে তার বাবার কথা শুনে থেমে যায়। মাইরার জীবন কাহিনীর এক টুকরো দুঃখ তার কানে এসে বাড়ি খায়। তার কষ্ট হচ্ছে, অস্থির লাগছে। ইরফান এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। তার ঘরের ভেতর প্রবেশ করে তার পায়ের গতি থামিয়ে দেয়। বেডের দিকে তাকায় অসহায় চোখে। মাইরা গুটিসুটি মেরে শুয়ে আছে। ডান হাতটি ডান গালের নিচে পেতে কি নিশ্চিন্তে ঘুমায় মেয়েটা। ইরফান ঢোক গিলে তার বাবার কথাগুলো কানে বাজে। তার বার্ডফ্লাওয়ার কখনো তিনবেলা খেতে পারেনি। তার বার্ডফ্লাওয়ারের সামনে থেকে ভাতের প্লেট উল্টে ফেলে দেয়া হতো। এত কষ্ট পেয়ে বার্ডফ্লাওয়ার কোটিপতি হওয়ার ইচ্ছে করেছিল। ইরফান হাতে মাথার চুল টেনে ধরে। তার বার্ডফ্লাওয়ারকে অন্য কেউ মেরে মেরে কেটে দিত। এরপর বিয়ের পর সেও মারত তার বার্ডফ্লাওয়ারকে, আজও মেরেছে। ইরফান ডান হাত উঠিয়ে বুকে বা পাশে কয়েকবার মালিশ করে। কেমন চিনচিন ব্যথা করছে, গলা শুকিয়ে আসছে। হঠাৎই বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে বেডের উপর উঠে মাইরাকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তার শরীর কাঁপছে মৃদু। মাইরা ঘুমের মাঝে নড়েচড়ে ওঠে, এতে শক্ত বাঁধন অনুভব করে। ইরফান মাইরার গলায় মুখ গুজে কাপা কণ্ঠে বিড়বিড় করে, রিয়েলি সরি বার্ডফ্লাওয়ার। কিছুক্ষণ পর মাথা তুলে মাইরার ঘুমন্ত মুখপানে অসহায় চোখে চেয়ে কেমন করে যেন ডাকে, বার্ডফ্লাওয়ার। মাইরা ঘুমের ঘোরে ফোপানো কণ্ঠে বলে, শিসওয়ালা আমায় মেরে। ইরফান মাইরাকে শেষ করতে দেয় না। তার ঠোঁট দ্বারা মাইরার ঠোঁট চেপে ধরে। শব্দ করে একটা চুমু আঁকে মাইরার শুকনো ঠোঁট জোড়ায়। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে ছোট করে বলে, আই প্রমিস ইউর বার্ডফ্লাওয়ার, আই উইল নেভার হার্ট ইউ অ্যাগেন। কথাটা বলে মাইরার দিকে তাকালে দেখল মেয়েটা ঘুমে বিভোর। কতক্ষণ যে মাইরার মুখপানে চেয়ে রইল তার ইয়ত্তা নেই। এরপর বেড থেকে নেমে টেবিলের উপর থেকে একটি প্যাড আর একটি কলম নিয়ে আবারও বাঁ হাতে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে। মাইরার মাথা তার বুকে চেপে রাখে। তার বা গাল মাইরার মাথায় ঠেকিয়ে রাখে। ডান হাতের প্যাড মাইরার মাথার কাছে বালিশের উপর রেখে মেলে। এরপর কলমের হেড খুলে লেখার জন্য কলম ধরে। হাত কাঁপছে। মুখ নামিয়ে মাইরার মাথায় একটা চুমু আঁকে। এরপর লেখা শুরু করে, আমার একান্ত বার্ডফ্লাওয়ার। আমার বার্ডফ্লাওয়ার কে জানো? আমার মাইরা পড়ি। বার্ডফ্লাওয়ার আমার এক ভয়ানক আস্তি, যে আসক্তির শিকড় বহুবার ছিঁড়তে গিয়ে আমি বারবার ভীষণ বাজেভাবে জড়িয়ে গিয়েছি বার্ডফ্লাওয়ার নামক আসক্তির শিকড়ে। যে আমার বার্ডফ্লাওয়ারকে আঘাত করেছে, তার শাস্তি তোমার শিসওয়ালা প্রস্তুত করবে। আর তোমার শিসওয়ালা তোমায় যে আঘাত করেছে, এর শাস্তি শিসওয়ালার বার্ডফ্লাওয়ার দিবে। তোমার শিসওয়ালা তার বার্ডফ্লাওয়ারের থেকে শাস্তি পেতে খুব শীঘ্রই তোমার চরণে মাথা পাতবে। তুমি শাস্তি প্রস্তুত করে নাও। তোমার হার্টলেস শিসওয়ালা তার বার্ডফ্লাওয়ারের শাস্তি গ্রহণ করবে নিঃশব্দে। আর তারপর সে তার বার্ডফ্লাওয়ারের সম্পূর্ণ সংস্পর্শে আসবে তোমার সকল অভিযোগ মুছে দিতে। ইতি, তোমার একান্ত শিসওয়ালা। লেখা শেষ করে ইরফান কাগজটি ছিঁড়ে এক ভাঁজ করে বালিশের উপর রেখে দেয়, কাগজটির উপর কলম। এরপর মাইরার সারামুখে ছোট ছোট বেশ অনেকগুলো চুমু আঁকে। সবশেষে কপালে সময় নিয়ে ঠোঁট দাবিয়ে রাখে। এরপর মাইরাকে ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা গুটিসুটি মেরে শুয়ে পড়ে। ইরফান মাইরাকে কাঁথা দিয়ে ঢেকে দেয়। ঘরের এসি অফ করে হালকা করে ফ্যান দেয়। মাইরার ঘুমন্ত বেশ অনেকক্ষণ চেয়ে থাকে। এরপর সময় নষ্ট না করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান লাগেজ গাড়ির ডিকির ভেতর রাখল। তখনই পিছন থেকে শুদ্ধ ঘুম জড়ানো কণ্ঠে বলে, কি রে, তোর না কালকে যাওয়ার কথা ছিল? আজ যাচ্ছিস যে? ইরফান কিছু বলল না, শুদ্ধ বিরক্ত হল। সে ইরফানদের বাড়িতেই ছিল, তবে বাইরে থেকে এসেছিল 10টার পর। এসে ঘুমিয়েছিল। এখন তার মামা তাকে ডেকে উঠাল। ইরফানকে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে বলল। এগিয়ে এসে বলে, আজ যাচ্ছিস কেন? ইরফান গম্ভীর গলায় বলে, মাই উইশ। তুই গাড়ি নিয়ে আয়। কথাটা বলে ইরফান তার বাইকের কাছে যায়। বেশ অনেকগুলো দিন পর বাইকের কাছে আসল। ইরফান বাইকের হেলমেট পরে বাইকে উঠে বসলে শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, বাইক, গাড়ি একসাথে কেমনে আনবো আমি? ইরফানের গম্ভীর স্বর, এই বাইক টাচ করলে হাত ভেঙে দিব। কথাটা বলে বাইক স্টার্ট দেয়। চোখের পলকে হাওয়া হয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, আস্তে চালা, মরবি নাকি? ইরফান ততক্ষণে মিলিয়ে গিয়েছে। শুদ্ধ গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। একে কখন কোন ভূত ধরে আল্লাহ জানে।
বাইক ধরতে দিবে না মানে দিবে না, হয়তো রাখার ব্যবস্থা করবে ওখানেই। শুদ্ধ কিছু একটা ভেবে হাসল। এয়ারপোর্টে পৌঁছে শুদ্ধ লাগেজ নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। এক সাইডে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বলে, ধর তোর লাগেজ। ইরফান উল্টো ঘুরে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, ওকে দেখে রাখবি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তুই থাকবি না, আমি দেখে রাখব, সময় সুযোগ করে ডেট করব। চলবে না সোনা? ইরফান বিরক্ত চোখে তাকালো শুদ্ধর দিকে। গম্ভীর গলায় বলে, ফারাহ, পিছে কাউকে লাগায়নি বলে সাহস পাচ্ছিস? ফিরে এসে আগে এই ব্যবস্থাই করব। ওয়েট। শুদ্ধ মেকি হেসে বলে, আরে এসব কি অভদ্র কথা? আমি বলতে চাচ্ছিলাম, মাইরা তো আমারই মায়ের পেটের বনি প্রায়। ও আসলে আমার মায়ের পেট থেকে বেরোতে গিয়ে এক্সিডেন্টালি কার না কার পেট থেকে বেরিয়ে গিয়েছে। ইরফান শুদ্ধর হাতের থেকে লাগেজ নিয়ে এগিয়ে যায় কয়েক পা। হঠাৎই থেমে গিয়ে পিছু ফিরে ডাকে, শুদ্ধ। শুদ্ধ ফেনে কিছু করছিল। ইরফানের ডাকে শুদ্ধ মাথা তুলে তাকায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়ালে ইরফান বলে, ওকে কলেজ গেট থেকে বের হতে নিষেধ করবি, আর একা একা কোথাও যেতে দিবি না। ঢোক গিলে বলে, আর ও যখন যা খেতে চাইবে সব এনে দিবি। শুদ্ধ কিছু বলতে চায়, তার আগেই ইরফান বলে ওঠে, আই রিকোয়েস্ট ইউ, ওকে নিয়ে আর একটাও ফান করবি না। শুদ্ধ থেমে গেল। ইরফানের দিকে ভালোভাবে তাকালো। ইরফানের চোখ দুটো বেশ লাল। শুদ্ধ ইরফানের ঘাড়ে হাত দিয়ে বলে, সব মেনে নিলাম, তোকে বেশি আপসেট লাগছে। কিছু কি হয়েছে? ইরফান ছোট করে বলে, নাথিং। কথাটা বলে ইরফান গটগট পায়ে এয়ারপোর্টের এন্ট্রি গেইটের ভেতর প্রবেশ করে। ডট ডট মাইরা সকাল সকাল উঠে নামাজ পড়ে বেলকনির মেঝেতে চুপ করে বসে আছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজে বেড়ায়। কোথাও নেই লোকটা। কোথায় গিয়েছে? সে তো দাদিমার সাথে ঘুমিয়েছিল। সকালে উঠে ইরফানের ঘরে দেখে বুঝেছে ইরফানই তাকে এই ঘরে এনেছে। কিন্তু সকাল থেকে ইরফানকে দেখতে না পেয়ে মেয়েটার ভীষণ মন হয়। মাইরা মনে মনে ভেবেছে, সে ইরফানকে সরি বলবে। পপ খাওয়া এ তো তার নতুন নয়। কিন্তু ইরফান তাকে জুতো দিয়েছিল, ওগুলো অন্যদের দিয়ে দেয়া উচিত হয়নি হয়তো। বেশ বেলা করে ঘরে আসে মাইরা। মেঝেতে একটি কাগজ পড়ে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে কাগজটি তুলে নেয়। তখনই তার ঘরে রীতা আসে খাবার নিয়ে। মাইরাকে ডাকলে মাইরা কাগজটি প্যাডের ভাঁজে রেখে রীতার দিকে এগিয়ে যায়। রীতার হাতে পরোটা আর চা। রীতা হেসে বলে, রুমা আম্মায় দিল, তোমারে খাইতে কইল মাইরা, খাও নাও। মাইরা একটু অবাক হয়। এখন বেশ ভালোই সকাল, এত তাড়াতাড়ি কেউ খায় না। আর সেখানে তার শাশুড়ি তার জন্য এই সকাল সকাল পরোটা আর চা বানিয়েছে। মাইরা রীতার হাত থেকে প্লেট আর চায়ের কাপ নিয়ে বলে, এই সকালে এগুলো কে বানালো রীতা আপু? রীতা হেসে বলে, রুমা আম্মায় বানাইছে মাইরা, আমিও একটু একটু সাহায্য করছি। মাইরা মৃদু হেসে চায়ের কাপে কয়েকবার চুমুক দেয়। তার শাশুড়ির হাতের চা খুব মজা হয়। ডট ডট ধরনীর বুকে সন্ধ্যা নেমেছে। মাইরা আজ কলেজ যায়নি। মেয়েটি সারাদিন ঘরেই ছিল। ইরফানের জন্য মন কোথায় লোকটা? আজ সারাদিন একটিবারের জন্যও দেখল না। এখনও আসে না কেন? কোথায় গিয়েছে? মাইরা অপেক্ষা করে ইরফানের জন্য। বেলকনি থেকে রাস্তায় এক ধ্যানে তাকিয়ে থাকে ইরফানের গাড়ি ঢুকবে কখন সে আশায়। মাগরিবের নামাজ পড়ে এসে মাইরা সেই যে বসল বেলকনির ধারে। মেয়েটির দৃষ্টিটিরও যেমন নড়চড় নেই, তেমন তার বডিরও নড়চড় নেই। ইরফান আসে না কেন? তার মনে এই প্রশ্নই ঘুরপাক খায়। অভিমানও হয়। মাইরা ভাবে ইরফান আসলে সে কথা বলবে না, তাকে মেরেছে, সে কেন কথা বলবে? কিন্তু সে আসুক, মাইরা অ্যাটলিস্ট তাকে দেখতে তো পাবে। অপেক্ষা করতে করতে ঘরে রুমা নেওয়াজ এসে ডাক দেয় মাইরাকে। নিজের শাশুড়ির গলা পেয়ে মাইরা দ্রুত বেলকনি থেকে ঘরের ভেতরে আসে। মৃদুস্বরে বলে, জি মা। রুমা নেওয়াজ এগিয়ে এসে নরম গলায় বলল, খেতে এসো, তোমার বাবা আমি অপেক্ষা করছি তোমার জন্য। মাইরার চোখে মুখে বিস্ময়। সে তার শাশুড়িকে চিনতেই পারছে না। এটা তার শাশুড়িই তো, বদল টদল হয়েছে নাকি? মাইরার ভাবনার মাঝেই রুমা নেওয়াজ মাইরার হাত ধরে যেতে যেতে বলে, তোমার মাথায় তেল দাও না কেন? চুলগুলো সব নষ্ট হয়ে যাবে। খেয়ে আমার ঘরে যাবে, তেল দিয়ে দিব, বুঝেছ? মাইরা একটার পর একটা ঝটকা খাচ্ছে। ওরে আল্লাহ, বলে কি তার শাশুড়ি? শাশুড়িটা এত ভালো হয়ে গেল কি করে? মাইরা ভেবেই পাচ্ছে না। নিচে নেমে দেখল ত্রিনা বেগম,
দাদিমাসহ শুদ্ধ ভাইও আছে। মাইরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ইরফানকে খুঁজল। সবাই আছে, অথচ সেই লোকটা নেই কেন? মাইরার ভীষণ মন হয়। মাইরার খাবার শেষে সত্যিই রুমা নেওয়াজ মাইরার মাথায় তেল দিয়ে দেয়। এরপর সুন্দর করে একটা বেনি করে দেয়। মাইরা শুধু অবাক হয়ে তার শাশুড়িকে দেখল। ইনি তো তার সাথে ঠিক করে কথাই বলতো না, সেখানে হঠাৎ এত যত্ন কেন করছে? মাইরার আরও বেশি অবাক লাগে। রুমা নেওয়াজ বলেছে, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে আমায় বলবে কেমন? মাইরা এই কথা শুনে যতটা অবাক হয়েছে তার চেয়েও বেশি অবাক হয়েছে, উনি কথাটা বলার সময় কেমন যেন ভেজা চোখে বলেছিলেন। মাইরা সত্যিই ভীষণ অবাক হয়েছে এই রুমা নেওয়াজকে দেখে। তবে ভালো লাগল, কি সুন্দর মায়ের মতো তার যত্ন করছে। তার সৎ মা উপরে উপরে এত যত্ন করতে না পারলেও মনে মনে খুব ভালোবাসে। মাইরা তার ঘরে এসে আবারও বেকনিতে যায়। মেয়েটার মন ছটফট লাগছে। সেই গতকাল থেকে ইরফানকে একনজরের জন্যও দেখেনি। কোথায় লোকটা, আর কখন আসবে বাড়ি? তার উপর কি অনেক গে আছে বলে বাড়ি আসছে না? উনি আসলেই মাইরা সরি বলে দিবে, কিন্তু উনি তো আসছেই না। মাইরা বেলকনির রেলিং ঘেঁষে বসে পড়ে রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রাখে। একটু পর পর উকি দিয়ে দেখে ইরফানের গাড়ি আসছে কিনা। এভাবে অপেক্ষা করতে করতেই মাইরা একসময় ওভাবেই ঘুমিয়ে যায়। ফজরের আজানে মাইরার ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকালে দেখল সে বেলকনিতেই ঘুমিয়ে গিয়েছিল। ঘাড় ব্যথা হয়ে আছে। মাইরা অবাক হল, ইরফান তাকে ঘরে নিয়ে যায়নি কেন? তাহলে কি লোকটা আসেনি, নাকি তার উপর রাগ করে আর তার কাছে আসেনি? মাইরার কেন যেন চোখজোড়া ভিজে উঠল। মাইরা দ্রুত মেঝে থেকে উঠে ঘরে যায়। ভেতরে লাইট ঝালানোর সাথে ইরফান কোথাও নেই। মাইরার ভীষণ কষ্ট হল। ইরফান তবে আসেনি? না চাইতেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে বিষণ্ণ মনে বিড়বিড় করে বলে, শিসওয়ালা তুমি কোথায়? ঘরের এক কোনায় দাঁড়িয়ে অসহায় চোখে পুরো ঘরে নজর বুলায়। বেশ কিছুক্ষণ পর হাতে চোখ মুছে নিয়ে মাইরা ওয়াশরুমে যায়। অজু করে এসে ফজর নামা পড়ে নেয় মাইরা। বেলা 10টা বাজে। মাইরার এত অসহ্য লাগছে, ইরফান কোথাও কেন নেই। মাইরার দমবন্ধ লাগছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। কোথায় লোকটা? নিচে নেমে দেখল শুদ্ধ আর দাদিমা ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। শুদ্ধর দাদি মাইরাকে দেখে বলে, দিদিভাই তুমি খেয়েছ? মাইরা মাথা নেড়ে বলে, খেয়েছি দাদিমা। শুদ্ধ মুখের খাবারটুকু খেয়ে বলে, মাইরা এসো এসো আবার খাও। আমার প্রথম বউ ছুঁয়ে দিয়েছে, টেস্ট 1000 গুণ বেশি। তাই না গো? শুদ্ধর দাদি শুদ্ধর কানমলে বলে, হ্যাঁ তাই তো ডার্লিং, এজন্য তোমাকে আজ সব খাবার খেতে হবে। আমি রুমাকে বলছি খাবার আনতে, আমি ছুঁয়ে দিব আর তুমি খাবে। দাদিমার কথা শুনে মাইরা হেসে ফেলল। শুদ্ধ অসহায় মুখ করে বলল, তুমি আমাকে শুধু ইনসাল্ট কর গ্র্যান্ডমা। আজ আমি অসহায় বলে। শুদ্ধর দাদি হেসে বলে, বউ থেকে লাফ দিয়ে গ্র্যান্ডমাতে চলে আসলে যে। শুদ্ধ ফিসফিসিয়ে বলে, আমার বউ হয়ে গেছে গ্র্যান্ডমা, তোমাকে আর পাত্তা দিব না। তুমি সেই শোকে কচু গাছের সাথে গলায় দড়ি দিও, আমি তোমাকে কচু গাছ আর দড়ি দুটোই কিনে দিব। আমার আবার দয়ার শরীর। শুদ্ধর দাদি চোখ ছোট ছোট করে বলে, বউ হয়ে গিয়েছে মানে? কোথায় তোমার বউ? শুদ্ধ হাসল। দাদিমা হঠাৎই বলে, খবরদার বিয়ে করবে না। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। বয়স্ক ভদ্রমহিলা কিছুটা রেগে বলে, তোমার ভাই তো বউয়ের গায়ে হাত তোলার উপর পিএইচডি করেছে, তোমাকেও আমার বিলিভ হচ্ছে না। আগে শপথ করবে বউয়ের গায়ে হাত তুলবে না, এরপর বিয়ে, নয়তো সারাজীবন চিরকুমার থাকবে। ফাইনাল। মাইরা দাদিমার দিকে তাকালো। মাইরার প্রথম এই দাদিমাকে ভালো না লাগলেও এখন বেশ ভালো লাগে। শুদ্ধ অসহায় মুখ করে তাকালো। সে তো ফারাহকে 3 বার মেরেছিল, কিন্তু সে তাওবা করে নিয়েছে, আর জীবনে তার পাখিটার গায়ে হাত তো দূর আঙুলটাও তুলবে না। কিন্তু তার গ্র্যান্ডমা এমন খেপেছে কেন? কৌতূহলী কণ্ঠে বলে, তুমি রেগে আছো কেন? দাদিমা রেগে বলে, তোমার দাদুভাই কত ভালো জানো, আমাকে একটা ফুলের টোকাও দেয়নি, আর তোমরা কি এক বউ পেটানো নীতি পেয়েছ? শুদ্ধ বুঝতে পারছে না। মাইরার দিকে তাকালে দেখল মাইরা মলিন মুখে চেয়ে আছে তার গ্র্যান্ডমার দিকে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, ইরফান তোমাকে আবার মেরেছে মাইরা? মাইরা শুদ্ধর দিকে তাকিয়ে চুপ করে থাকে। শুদ্ধ বুঝল, এজন্যই ইরফান অত আপসেট ছিল নাকি। এতদিন পর মাইরাকে আবার মেরেছে, শুদ্ধর বিশ্বাসই হয় না।
দাদিমা খাবার শেষে উঠে ঘরে চলে যায়। মাইরা আশেপাশে কাউকে না দেখে শুদ্ধর দিকে এগিয়ে এসে ডাকে, ভাইয়া। শুদ্ধ খাবার মুখে নিয়ে মাইরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা তুমি চিন্তা করো না, ইরফানের গলায় জাল বউ ঝুলিয়ে দিয়ে তোমায় সুন্দর ছেলে দেখে বিয়ে দিব, বুঝলে? মাইরা জোরপূর্বক হাসল। শুদ্ধ কথাটা বলে প্লেট থেকে পরোটা নিয়ে মুখে দেয়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ভাইয়া উনি কোথায়? শুদ্ধ ভ্রু কুচকে তাকায় মাইরার দিকে। অতঃপর বলে, কার কথা বলছ? মাইরা আমতা আমতা করে, আপনার ভাই। শুদ্ধ অবাক হয়, ইরফান কানাডা গিয়েছে এটা মাইরা জানে না? শুদ্ধ বোধহয় কিছু বুঝল। তার গ্রান্ডমাও গে আছে ইরফানের উপর, মামাও গে আছে মনে হল। আবার এদিকে মাইরাও জানে না বলছে। অবাক হয়ে বলে, তুমি জানো না ইরফান গতরাতে কানাডা গিয়েছে? শুদ্ধর কথাটা শুনে মাইরা অবাক হয়ে তাকায়। শুদ্ধ ভ্রু কুচকে চেয়ে আছে মাইরার দিকে। মাইরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি জমেছে। শুদ্ধ হেসে বলে, ওহো মাইরা, নো টেনশন, ইরফান ওখানে টু হাওয়া খেয়ে সপ্তাহখানেক পরেই চলে আসবে। এসে দেখবে আমাদের মাইরার একটা কিউট বর জুটে গিয়েছে। তুমি রাজি? মাইরা কিছু বলল না, উল্টে ঘুরে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। শুদ্ধ অবাক হল মাইরার কাণ্ডে। ইরফান তার মানে মাইরাকে বলেনি। একে কি করা উচিত? বউকে একবার বলবে না? এই জীবনে আর সোজা হল না। মাইরা সিঁড়ি বেয়ে উপরে উঠে বাকিটুকু একপ্রকার দৌড়ে ঘরে গিয়ে দরজা চাপিয়ে দেয়। ইরফান তাকে রেখে চলে গিয়েছে। কেন চলে গেল? সে তো সরি বলে দিত। সে আর কখনো ইরফানের দেয়া জিনিস কাউকে দিবে না মনে মনে পণ করেছে। তবুও ইরফান তাকে ফেলে চলে গেল কেন? গিয়ে তাকে আবার সেই আগের মতো মানবে না বলবে না তো? একদম প্রথম দিকে যে মেরে মেরে বলতো, তাকে মানবে না কখনো। গতকাল তাকে মেরে কি একেবারে চলে গেল? তাকে মানবে না বলে? মাইরার দমবন্ধ লাগে। মেয়েটা দরজা ঘেঁষে বসে পড়ল। হাতে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। বিড়বিড় করল, শিসওয়ালা আমি আর তোমার অবাধ্য হব না। সব কথা শুনব। তুমি চলে আসো না। এভাবে কতক্ষণ যে বসে কাঁদল। মেয়েটা ধীরে ধীরে যেন কাঁদতে শিখে যাচ্ছে। সে কি করে থাকবে শিসওয়ালাকে ছাড়া? তার কষ্ট হয় ভীষণ। শিসওয়ালা বোঝে না কেন? মাইরার ভেতরের জমানো প্রশ্নগুলোর সাথে অভিযোগ যেন উগলে আসছে কান্নারূপে। মাইরা সেদিন আর কলেজ যায়নি। সারাদিন শুয়েছিল, কান্না করেনি আর। তবে ভীষণ মন করেছিল। একটা মানুষের সাথে কয়েক মাস থেকে হঠাৎ সেই মানুষটা যখন থাকে না তখনকার অনুভূতি হয়তো মাইরা তার শিসওয়ালাকে দিয়ে ভীষণ ফিল করছে। সন্ধ্যা নামলে মাইরা ঘর থেকে বেরিয়ে নিচে আসে। শুদ্ধকে সোফায় বসে থাকতে দেখে মাইরা এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আপনার ভাইয়ের সাথে আমাকে একটু কথা বলিয়ে দিবেন? শুদ্ধ মাইরার কথা শুনে ভ্রু কুচকে তাকায়। হেসে বলে, আয় হায়, বর যেতে না যেতেই মাইরা দেখি অর্ধেক শুকিয়ে গিয়েছে। মাইরা কিছু বলল না, তার কিছু ভালো লাগছে না। শুদ্ধ কানে ফোন ধরেছে, ইরফানকে কল করেছে, কিন্তু সে ধরল না। বেশ কয়েকবার দিয়ে ফোনে না পেয়ে হতাশ হয়ে বলে, ধরে না তো, মেবি কোনো কাজে গিয়েছে। আমার সাথে কথা হয়েছিল দুপুরের দিকে। চিন্তা করো না। কথাটা বলে শুদ্ধ কারো ফোন রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়। মাইরার এত অসহায় লাগল। মেয়েটি কোনো কথা না বলে ঘরের দিকে এগিয়ে যায়। দুদিন পেরিয়েছে, অথচ মাইরা ইরফানের সাথে একবারও কথা বলতে পারেনি। মেয়েটির অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। এই দুদিন কলেজেও যায়নি মেয়েটা। ঘরের মধ্যে থেকে যেন আরও দমবন্ধ লাগছে। তাই মাইরা আজ আগে কলেজ চলে এসেছিল। সারাদিন কলেজ কাটালো। মিলার সাথে টুকটাক কথা বলে একটু আধটু হেসেছে। কলেজ গেট থেকে বেরিয়ে সামনে এক পা এগোতেই অন্তরাকে সামনে দেখে মাইরা থেমে যায়। অন্তরা মৃদু হেসে বলে, কেমন আছো মাইরা? মাইরা এতদিন পর হঠাৎ অন্তরাকে দেখে বেশ অবাক হয়। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আসসালামু আলাইকুম। ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? অন্তরা কিছুটা মন করে বলে, আমি তোমার আপু থেকে আবার ম্যাম হয়ে গেলাম। মাইরা মৃদু হেসে বলে, সরি আপু, ভুলে গিয়েছিলাম। অন্তরা মাইরার গালে হাত দিয়ে বলে, আচ্ছা এখন তো মনে পড়েছে। এখন আপু বলবে। আমাকে 10 মিনিট টাইম দিতে পারবে মাইরা? মাইরা আশেপাশে তাকিয়ে দেখল বাড়ির গাড়ি এখনো আসেনি। মাথা নেড়ে বলল, আচ্ছা আপু। কথাটা বলতেই অন্তরা মাইরার হাত ধরে পাশের একটা ক্যাফেতে যায়।
অন্তরা কিছু নাস্তার সাথে কোল্ড কফি অর্ডার করে মাইরার সাথে টুকটাক কথা বলে। অন্তরার মনে ঘুরছে ইরফানের থেকে মাইরাকে দূরে সরানো। সে ইরফানকে পাবে না, এটা সে মেনে নিতে পারলেও অন্য কেউ ইরফানের পাশে থাকবে, অন্তরা এটা মানতে পারছে না। কিছুতেই পারছে না। অন্তরা মাইরার দিকে চেয়ে হঠাৎই খুব সিরিয়াসভাবে বলে, মাইরা, আমি তোমাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। মাইরা হেসে বলে, জি আপু, বলুন। অন্তরা চোখ বুজে নিজেকে স্বাভাবিক করে। এরপর চোখ মেলে মাইরার দিকে তাকিয়ে বলে, আমি ইরফানকে ভালোবাসি মাইরা। মাইরার মুখে হাসি লেপ্টেছিল। হঠাৎ যেমন বোমা বিস্ফোরণ হওয়ার পর চারপাশটা নিস্তব্ধ হয়, ঠিক তেমনি মাইরার হল। মেয়েটা ঠিক কিরকম রিয়েকশন দিবে বুঝতে পারছে না। সে কি ভুল শুনল, নাকি ইরফানের এই বান্ধবী ভুলভাল বকছে? কোনটা? বিস্ময় চোখে অন্তরার পানে চেয়ে আছে। অন্তরা আবারও বলে, তুমি জানো আমি এখনও অবিবাহিত কেন? ইরফানের জন্য। ইরফান ছাড়া আমি কিছু ভাবতে পারি না মাইরা। মাইরা নির্জীব চোখে অন্তরার পানে চেয়ে। অন্তরা একে একে তার ভার্সিটি লাইফ থেকে তার ভালোবাসার কাহিনী আবেগ ঢেলে মাইরার সামনে উপস্থাপন করল। মাইরাকে এক ধ্যানে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অন্তরা ঢোক গিলে বলে, ইরফানের অভনসার আমি তোমাকে শোনাচ্ছি, তাহলেই তুমি বুঝতে পারবে। অন্তরা কথাটি বলে তার ব্যাগ থেকে ফোন বের করে। এরপর একটি অডিও চালু করে, যেখানে ইরফান বলছে, আই লাইক ইউ। অন্তরার অ্যান্সার, তুমি সত্যি বলছো ইরফান? এটুকুই। এরপর অডিও শেষ হয়ে যায়। মাইরার পুরো দুনিয়া যেন কেঁপে উঠল। মেয়েটা স্তব্ধ হয়ে বসে থাকে। ইরফানের গলা চিনতে তার একটুও কষ্ট হয়নি। মাইরা বিস্ময় দৃষ্টিতে অন্তরার পানে চেয়ে থাকে। অন্তরা আবারও বলে, আমাদের মাঝে ঝামেলা হয়েছিল, কিন্তু ভালোবাসা কমে যায়নি। তাছাড়া তোমাকে তো ইরফান নিজ ইচ্ছায় বিয়ে করেনি, তার বাবা জোর করে বিয়ে দিয়েছে। মাইরার চোখজোড়া থেকে টুপ করে কখন যে পানি গড়িয়েছে মেয়েটা বুঝলও না। অন্তরা আবারও কিছু বলতে চায়, তার আগেই মাইরা বসা থেকে দাঁড়িয়ে যায়। শক্ত কণ্ঠ বলে, আসসালামু আলাইকুম ম্যাম। অন্তরা একবার ডাকে মাইরাকে। মাইরা শুনল না, গটগট পায়ে এগিয়ে যায়। গেট থেকে বের হওয়ার সময় গেট ধরে দাঁড়ায়। মাথাটা কেমন চক্কর কাটে, নিজেকে সামলে নেয়। এরপর কোনোদিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে হাঁটতে থাকে। বাড়ির গাড়ি দেখতে পেয়ে গাড়িতে উঠে পড়ে। মেয়েটা নিশ্চুপ থেকে থেকে চোখজোড়া থেকে একটু একটু করে পানি গড়িয়ে পড়ে। বাড়ি ফিরে মাইরা কোনোদিকে তাকালো না। এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। বিকাল হওয়ায় তেমন কেউ বাইরে নেই, সবাই সবার ঘরে হয়তো। মাইরা দৌড়ে তার ঘরে গিয়ে শব্দ করে দরজা আটকায়। কিভাবে যেন এতক্ষণ কান্না আটকে ছিল, আর পারল না, হাউমাউ করে কেঁদে উঠল। হাতে মুখ চেপে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ল। কাঁধ থেকে ব্যাগ পড়ে যায়। ইরফানের মুখে ডোন্ট লাইক ইউ নিজের জন্য শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে গিয়েছে। সেই একই শব্দ লাইক হয়ে যখন অন্য কাউকে বলতে শোনে, তখন মাইরার কেমন লাগা উচিত? মাইরা মানতে পারছে না। বাচ্চাদের মতো করে কাঁদে মেয়েটা। কতক্ষণ যে এভাবে কাঁদল মাইরা তার ঠিক নেই। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। হঠাৎই শ্বাস নিতে কষ্ট হয় মাইরার। না, স্বাভাবিক নয়। অনেক বেশি শ্বাসকষ্ট চাপ দিলে যেমন হয়, ঠিক তেমন। মেয়েটা মেঝেতে আধশোয়া হয়েই ছটফটায়। আজ অনেকদিন পর এমন হয়েছে। খানিক সময় পেরিয়ে গেলে মাইরা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ায়। দাঁড়াতে পারছে না ঠিক করে, তবুও পা টেনে টেনে নিয়ে গিয়ে টেবিলের কাছে গিয়ে দাঁড়ায়। হাতিয়ে হাতিয়ে ড্রয়ার খুঁজে ইনহেলার বের করে মুখে দেয়। টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে থাকে বেশ কিছুক্ষণ। ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়। মাইরা ওভাবেই ধীরে পায়ে হেঁটে গিয়ে বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। বালিশে মুখ চেপে আবারও ফুপিয়ে ওঠে। সে পারছে না স্বাভাবিক হতে। সে তো কাঁদে না, সে কাঁদতে জানে না। তাদের মতো মেয়েদের কান্না মানায় না, কারণ তাদের কান্না দেখার কেউ থাকে না। তাদের মতো মেয়েদের সবসময় শুধু হাসতে হয়। কিন্তু আজ মাইরা পারছে না। তার ধৈর্যের বাঁধ ভাঙল বোধহয়। বিড়বিড় করে, আমার শিশওয়ালা, আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি কেন আমায় ভালোবাসলে না? আরও দুদিন পেরিয়েছে। মাইরা তার শ্বশুরকে বললে, তিনি মাইরাকে গ্রামে রেখে যায়। ত্রিনা বেগমও এসেছেন গ্রামে। মাইরাকে তারেক নেওয়াজ ত্রিনা বেগমের বাড়ি রেখে গিয়েছেন। মাইরা প্রথম দিন ত্রিনা বেগমের সাথে থেকেছে। আজ ভীষণ ইচ্ছে করল তার মা আর ভাইয়ের কাছে থাকতে। মাইরা বিকালের দিকে তার বাড়িতে আসে। গেইটে লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। সামনে মাইরাকে দেখে তিনি ভীষণ অবাক হয়।
মাইরা মলিন মুখে চেয়ে আছে তার মায়ের দিকে। ভদ্রমহিলা এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলেন, তোর চোখ মুখ এমন শুকিয়ে গিয়েছে কেন মাইরা? তুই কি অসুস্থ মা?